স্নেহের ছাত্রীবৃন্দ, আশা করি সবাই তোমরা ভালো আছো, বাসায় খুব সুন্দরভাবে পড়ালেখা করছো। আমরা গার্হস্থ্য বিজ্ঞানের ক বিভাগের দ্বিতীয় অধ্যায় পড়ছিলাম, গৃহ ব্যবস্থাপনার ধাপ। সেখানে আমাদের প্রথম ধাপ গৃহ ব্যবস্থাপনা ধাপ বা স্তরে প্রথম পরিকল্পনা পড়া হয়ে গেছে। পরিকল্পনা নীতি, গৃহ ব্যবস্থাপনার পরিকল্পনার গুরুত্ব, সংগঠনের গুরুত্ব, প্রয়োজনীয়তা পর্যন্ত আমাদের পড়া হয়ে গেছে। আজকে আমরা এরপরে তৃতীয় স্তরটা পড়ব, সেটা হলো নির্দেশনা। নির্দেশনা হলো কাজে নিয়োজিত ব্যক্তিদের মূল লক্ষ্যের আলোকে কার্য সম্পাদনের জন্য আদেশ নির্দেশ প্রদান করা। পরিবারের সদস্যদের লক্ষ্যের দিকে পরিচালিত করতে হলে আদেশ নির্দেশের পাশাপাশি তাদের কার্যাবলীর তত্ত্বাবধান, উপদেশ প্রদান, তাদের সাথে পরামর্শ করা, তাদের সমস্যার সমাধান করা এবং প্রয়োজনে তাদের সহযোগিতা প্রদান করতে হয়। নির্দেশনা অনুসারে কাজ না হলে সৃষ্ট বিচ্যুতি দূর করার জন্য সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণের প্রয়োজন পড়ে। নির্দেশনা পরিকল্পিত কার্যক্রম বাস্তবায়নে সাহায্য করে। সম্পদকে সঠিকভাবে সুচারুরূপে পরিচালিত করতে পারলে পরিবারের লক্ষ্য অর্জন সহজ হয়ে ওঠে। পরিবারের সদস্যরা বিভিন্ন কাজে অপটু বা অল্প অভিজ্ঞ হলে সঠিক নির্দেশনা অনেক ক্ষেত্রে অপরিহার্য হয়ে দাঁড়ায়। নির্দেশনা গুরুত্ব, পরিকল্পনা বাস্তবায়ন। নির্দেশনার মাধ্যমে পরিকল্পনা সফল বাস্তবায়ন সম্ভব হয়। কোন কাজ কখন কিভাবে সম্পাদনা করতে হবে সে বিষয়ে গৃহ ব্যবস্থাপক কর্তৃক পরিবারের সদস্যদের নির্দেশ প্রদানের মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়ন হয়ে থাকে। তার নির্দেশ পাওয়ার পরই সদস্যরা কাজে আরম্ভ করে থাকে। নির্দেশনা বাস্তবায়নের জন্যই সকলে তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে থাকে। সম্পর্ক ও মানোন্নয়ন। পারস্পরিক যোগাযোগের মাধ্যমে সকলের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠিত হয়। অপরদিকে নির্দেশনার অর্থ কেবল আদেশ প্রদানই নয়, বরং নির্দেশনার মাধ্যমে পরিবারের সকলকে প্রয়োজনীয় পরামর্শ, উৎসাহ ও সহায়তা দেওয়া হয়। ফলে নিজস্ব কাজের মান ও দক্ষতা বাড়ে। সুষ্ঠু তদারকি। সঠিক নির্দেশনার অভাবে অনেক কাজে ব্যর্থতায় পর্যবসিত হয়। ব্যবস্থাপনা হলো অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার কৌশল বিশেষ। কোন কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পাদিত হচ্ছে কিনা তা তদারকি করা একটি অপরিহার্য কাজ। তদারকির এই গুরুত্বপূর্ণ কাজটি নির্দেশনার মাধ্যমে সম্পাদন করা হয়ে থাকে। সুষ্ঠু পরিচালনা। নির্দেশনা পরিবারের মানব শক্তি ও যন্ত্র শক্তিকে লক্ষ্য অর্জনে নিয়োজিত রাখে। উদ্দেশ্য অর্জনের জন্য কখন কোন কাজ কিভাবে সম্পন্ন করতে হবে তা নির্দেশনার মাধ্যমে নির্ধারণ ও বাস্তবায়ন করা হয়। তাই নির্দেশনা সঠিক না হলে পরিবারকে সঠিক পথে পরিচালনা করা সম্ভব নয়। যে কোনো কাজের সফলতা নির্ভর করে তার সঠিক পরিকল্পনার উপর, আর সেই পরিকল্পনা সফল বাস্তবায়ন নির্ভর করে কার্যকর নির্দেশনার উপর। দক্ষতা ও শৃঙ্খলার উন্নয়ন। কার্যকর নির্দেশনার মাধ্যমে পরিবারের সদস্যরা কার্য সম্পাদনের পন্থা, উপায়, কার্য সম্পাদনের সঠিক সময় ইত্যাদি সম্পর্কে পূর্বে অবহিত থাকে। এর ফলে তারা সুশৃঙ্খলভাবে ও নির্বিঘ্নে কার্য সম্পাদন করতে সক্ষম হয়। পরিচালনায় সহায়তা। পরিবারে কার্যকর নির্দেশনা ব্যবস্থা বজায় থাকলে পরিবার ছোট বড় সকলের মধ্যে পারস্পরিক নিবিড় সম্পর্ক ও সমঝোতার সৃষ্টি হয়। এছাড়া সঠিক নির্দেশনার ফলে কার্য সম্পাদন সংক্রান্ত খুঁটিনাটি সকল বিষয় সকলে জানা থাকে। এতে সকলে নিয়মতান্ত্রিকভাবে কার্য সম্পাদনে সর্বদা নিয়োজিত থাকে। সঠিক মূল্যায়ন ও সমন্বয়। সঠিক নির্দেশনার মাধ্যমে সম্পাদিত কাজ সহজে মূল্যায়ন করা যায়। নির্দেশনার মাধ্যমে কার দায়িত্ব কী ছিল ও কতটুকু পালন করা হয়েছে তা জানা যায়। আবার পরিকল্পনা বাস্তবায়নের জন্য এর কার্যাবলীর মধ্যে সুষ্ঠু সমন্বয় করা অপরিহার্য। আর নির্দেশনার মাধ্যমে পরিবারের সকলের কাজের মধ্যে সঠিকভাবে সমন্বয় সাধন করা সহজ হয়। কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। সঠিক নির্দেশনা নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে সহজতর করে তোলে। সার্বক্ষণিক নির্দেশনার আওতাভুক্ত থাকায় সদস্যরা তাদের কাজকর্ম সুষ্ঠুভাবে পালন করে থাকে। এতে কাজে ভুল ত্রুটির পরিমাণ হ্রাস পায়। তাছাড়া গৃহ ব্যবস্থাপকের সর্বদা সতর্ক দৃষ্টি রাখার ফলে কার্যে বিচ্যুতি হতে থাকলে তা তাৎক্ষণিকভাবে ধরা পড়ে ও তা দ্রুত সংশোধন করা সম্ভব হয়। এভাবে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। সুষ্ঠু তত্ত্বাবধান। নির্দেশনা প্রক্রিয়া শুধুমাত্র সকলকে কাজ করার জন্য নির্দেশে দেওয়া হয় না, উক্ত নির্দেশ অনুযায়ী কাজ ঠিকমতো হচ্ছে কিনা তা তদারকি করা হয়। আর নিয়মিত তদারকির ফলে সবাই তাদের দায়িত্ব পালনে তৎপর থাকে। এতে কাজের গতিশীলতা বজায় থাকে ও কাজ ফাঁকি দেওয়ার প্রবণতা দূর হয়। কাজের ধারাবাহিকতা নিশ্চিতকরণ। নির্দেশনা হলো অবিরাম প্রক্রিয়া। উদ্দেশ্য অর্জনের নিমিত্তে প্রদত্ত নির্দেশনা
কার্যকারিতা থাকতে থাকতেই পরবর্তী নির্দেশনা প্রদান করা হয়। এর ফলে কাজের গতি বন্ধ হওয়া বা স্লোত হওয়ার সম্ভাবনা থাকে না। এভাবে কার্যপ্রবাহ সৃষ্টির মাধ্যমে পরিবারের লক্ষ্য অর্জন করা সহজ হয়। এতক্ষণ আমরা গৃহ ব্যবস্থাপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধাপ স্তর সেটা নির্দেশনা পড়ছিলাম। নির্দেশনা পরে এখন পড়বো আমরা বাস্তবায়ন ও নিয়ন্ত্রণ। পরিকল্পনা ও নির্দেশনা অনুসারে কোনো কাজ বাস্তবে রূপান্তরিত করাই হলো বাস্তবায়ন। কোনো কাজ বাস্তবায়ন হলে ব্যবস্থাপনার অন্যান্য ধাপগুলো প্রয়োগ করা যায়। নিয়ন্ত্রণের আবিধানিক অর্থ হলো কোনো কিছু পরিচালনা করা, সংযুক্তকরণ, দমন করা, বিবৃত রাখা, আয়ত্তে রাখা ইত্যাদি। ব্যবস্থাপনা কার্যাবলীর গুরুত্বপূর্ণ ধাপ হলো নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ বলতে পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানের সকল কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা তা যাচাই করা এবং কোনো প্রকার গরমিল পাওয়া গেলে তা সংশোধন করাকে বোঝায়। নোজ অ্যান্ড ওয়েরিচের মতে পরিকল্পনা অনুযায়ী কার্য সম্পাদন নিশ্চিত করার জন্য ব্যক্তির সম্পাদিত কাজ পরিমাপ ও সংশোধন করাকে নিয়ন্ত্রণ বলে। অধীনস্থরা সবসময় সকল কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারে না, তাই নিয়ন্ত্রণের প্রয়োজন হয়। এর মাধ্যমে সকল ভুল ত্রুটি খুঁজে বের করা হয় এবং সংশোধনের ব্যবস্থা নিয়ে উদ্দেশ্য অর্জন নিশ্চিত করা হয়। নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যসমূহ: ১. নিয়ন্ত্রণ ভবিষ্যতে পরিবেশে বা অবস্থায় প্রভাব বিস্তার করে। ২. নিয়ন্ত্রণ নমনীয় হওয়া প্রয়োজন। ৩. নিয়ন্ত্রণ অবিরাম ব্যবস্থাপনা প্রক্রিয়ার একটি উল্লেখযোগ্য প্রক্রিয়া। ৪. নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের ব্যক্তির ভূমিকার সাথে সম্পর্কযুক্ত। ৫. নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের সকল কাজের স্তরে ব্যবহার হয়। ৬. নিয়ন্ত্রণ কর্ম ও কর্ম প্রক্রিয়া গঠিত গতি নির্ধারণ করে। নিয়ন্ত্রণের গুরুত্ব: পরিবারের সদস্যদের মানসিক সহযোগিতা ও সংগঠনের জন্য নিয়ন্ত্রণ প্রয়োজন। এটি ঝুঁকি কমাতে সাহায্য করে। সিদ্ধান্ত নির্বাহীকারীদের মনোবল রক্ষার জন্য নিয়ন্ত্রণ প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে কিনা তা নির্ধারণের জন্য নিয়ন্ত্রণ প্রয়োজন। নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালী ও সুনিশ্চিত হলে অন্যের উপর সহজে ও নিরাপদে কর্তৃত্ব অর্পণ করা যায়। সুষ্ঠু নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠিত মান ও অর্জিত ফলের বিচ্যুতি ও তার কারণ নির্ণয় করতে সাহায্য করে। আমরা বাস্তবায়ন নিয়ন্ত্রণ দেখলাম, পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন নিয়ন্ত্রণ করা যায়। এখন পূর্ব আমরা সমন্বয় সাধন। কাজের বিভিন্ন অংশ ও ব্যক্তির মধ্যে সামঞ্জস্য বিধান করাকে সমন্বয় সাধন বলে। বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে বিচ্যুতি ও অসামঞ্জস্য পরিলক্ষিত হতে পারে। এদের মধ্যে ঐক্যের জন্য গৃহীত পদক্ষেপকে সমন্বয় সাধন বলা হয়। সমন্বয়ের মাধ্যমে মতানৈক্য দূর করে ব্যক্তিবর্গ ও কাজের মধ্যে ভারসাম্য, সমঝোতা, সহযোগিতা ও সামঞ্জস্য প্রতিষ্ঠা করা হয়। এতে কাজের মধ্যে নিরবচ্ছিন্নতা ও ধারাবাহিকতা বজায় থাকে। পরিবারের বিভিন্ন কাজের মধ্যে উপযুক্ত সংযোজনের ধারা প্রতিষ্ঠিত করতে পারলে সার্বিক কর্মকাণ্ডের অগ্রগতি আশা করা যায়। সমন্বয় সাধনের গুরুত্ব: পরিকল্পনাকে রূপ দিতে গেলে সেখানে সমন্বয় সাধনের প্রয়োজন। কাজকে এগিয়ে নিতে সমন্বয় সাধনের প্রয়োজন। ব্যক্তি ও তার কাজে সাহায্য প্রদান ও পথ প্রদর্শক হিসেবে সমন্বয় সাধন গুরুত্বপূর্ণ। সমন্বয় সাধনের মাধ্যমে কাজ সম্বন্ধে যথেষ্ট পরিষ্কার ধারণা লাভ করা যায়। কাজের শুরু থেকে শেষ পর্যন্ত সার্বিক অগ্রগতি প্রদানে সমন্বয় সাধন গুরুত্বপূর্ণ। আমরা গৃহ ব্যবস্থার বিভিন্ন ধাপ স্তরগুলি পড়ছিলাম, পর্যায়গুলি পড়ছিলাম, যেটা যে কোনো ব্যবস্থাপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রতিষ্ঠান চালাতে গেলে, বিভিন্ন কাজ করতে গেলে আমাদের এই ব্যবস্থাপনার ধাপগুলো সম্বন্ধে অবশ্যই যথেষ্ট ধারণা থাকা দরকার এবং গৃহকে সুন্দরভাবে সুপরিচিতভাবে চালাতে হলেও এই স্তরগুলো সম্বন্ধে অবশ্যই একটা ভালো ধারণা থাকতে হবে। এরপরে আমরা গৃহ ব্যবস্থাপনার শেষ যে স্তর সেটা পড়ব মূল্যায়ন। কাজের ভালো মন্দ বিচার করাকে মূল্যায়ন বলে। পরিকল্পনা ও নিয়ন্ত্রণের উপর কাজের ফলাফল নির্ভর করে। মূল্যায়ন ছাড়া কাজের সফলতা ও বিফলতা নিরূপণ করা যায় না। কাজটি করার পেছনে যে লক্ষ্য ছিল তা অর্জনে পূর্ববর্তী পর্যায়গুলোর অবদান সুচারুভাবে মূল্যায়ন করতে হবে। কাজের উদ্দেশ্য বা লক্ষ্যকে কেন্দ্র করে ফলাফল যাচাই করতে হয়। উদ্দেশ্য সাধিত না হলে ফলাফল ভালো হয়নি ধরে নিতে হবে। এক্ষেত্রে পরিকল্পনা ও নিয়ন্ত্রণ সংশোধন করার চেষ্টা করতে হবে। মূল্যায়নের মাধ্যমে লক্ষ্য অর্জিত হলো কিনা আর যদি হয়ে থাকে কতটা হলো তা পরিমাপ করা যায়।
সুতরাং বলা যায় মূল্যায়নের মাধ্যমে কাজের উন্নতি সাধন করা যায়। সময়, শক্তি, অর্থ, গৃহকর্ম ইত্যাদি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন কাজের ফলাফলের বিস্তারিত ও সূক্ষ্ম মূল্যায়ন ব্যবস্থাকে কাজের সাফল্য অর্জনে সহায়তা করে। এখন আমরা মূল্যায়নটা দেখলাম। তো আজকে আমরা 3টা স্তর বা ধাপ বা পর্যায়ে পড়লাম গৃহ ব্যবস্থা। একটা ছিল নির্দেশনা পরে পড়লাম বাস্তবায়ন, নিয়ন্ত্রণ, সমন্বয় সাধন, মূল্যায়ন। তো আমাদের এর মধ্যে গৃহ ব্যবস্থাপনা দ্বিতীয় অধ্যায়ের সবচেয়ে 2টা ক্লাসের মাধ্যমে মোটামুটি প্রায় অনেকটা পড়া হয়ে গেল। সেটা হলো পরিকল্পনা পড়ে ফেলেছি আমরা, ইতিমধ্যে সংগঠন পড়ে ফেলছি, নির্দেশনা আজকে পড়লাম, এরপরে বাস্তবায়ন, নিয়ন্ত্রণ পড়লাম, সমন্বয় সাধন, মূল্যায়ন। তো আসলে এই অধ্যায়ের পড়াগুলো এটা ঠিক এমন যে শুনে অতটা ভালো লাগে না, তো পড়ে আর স্তর বা ধাপের নামগুলো আগে পিছিয়ে করে পড়ার কোনো সুযোগ নাই। ধাপ বা স্তর বললে পরপরই জিনিসগুলো চলে আসবে। তো পরিকল্পনার পর সংগঠন একটা আগে পিছিয়ে লিখার বা পড়ার কোনো সুযোগ নাই। পর্যায়ক্রমিকভাবে সবগুলো স্তর ধারাবাহিকভাবে পড়তে হবে। পড়লে পর তখন দেখা যাবে যে এটার পড়াগুলো তোমার বাস্তব জীবনের জ্ঞানগুলো, শিক্ষাগুলো অত্যন্ত একটা জরুরি শিক্ষা পড়া উচিত। পরীক্ষায় এই অধ্যায় থেকে বড় প্রশ্ন সৃজনশীল আসতেও পারে, নাও আসতে পারে, সেটা সবসময় সবদ্ধ থেকে আসে না, নৈবেদ্যিক প্রায় প্রতিটা চ্যাপ্টার থেকে আসে। কিন্তু বাস্তব জীবনে জন্য এই অধ্যায়টার শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা সবাই খুব সুন্দরভাবে পড়বে, শিখবে। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে ক্লাস আমি এখানে শেষ করছি।